নমস্কার। তো সেই দিনটা ছিল বাংলার যে ইতিহাস, বাংলা তথা ভারতের ইতিহাসের সবথেকে কলঙ্কময় অধ্যায়। আমি বলছি ডাইরেক্ট অ্যাকশন ডে এর কথা, যেটাতে প্রচুর মানুষ কলকাতায় হত্যা করা হয়েছিল। এরকম দাঙ্গা ভারত তথা পশ্চিমবঙ্গে আর কোনোদিন হয়নি। আমরা এখানে আলোচনা করছি 1946 সালের কথা। তো 1946 সালের মানে 1946 সাল মানে হচ্ছে তখন ভারত স্বাধীন হয়নি। তখন আমরা ব্রিটিশদের যে শাসন ব্যবস্থার আন্ডারে ছিলাম। কলকাতা তথা ভারত পুরো ছিল। আর তখন ভারতবর্ষ এবং বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান তখনও ভাগ হয়নি। তো ভারত যখন 1946 সাল, তখন ভারত ভাগ হবে বলে সমস্ত রকম কথাবার্তা চলছে। সেই সময় পাকিস্তানের যে জাতীয় নায়ক মোহাম্মদ আলী জিন্নাহ 1946 সালের 29শে জুলাই তিনি ঘোষণা করেন পাকিস্তান দিতে হবে, অর্থাৎ ভারত যদি স্বাধীন করতে হয় তবে আগে পাকিস্তান দিতে হবে, তারপরে ভারত স্বাধীন হবে। বলা বাহুল্য এই যে পাকিস্তানটা ছিল ধর্মীয়, মানে ধর্মের ভিত্তিতে মুসলিমদের জন্য আলাদা দেশ আর বাকি অংশে থাকবে ভারতবর্ষ। এই দাবি উনি করেন 29শে জুলাই 1946 সালে। এরপরে 1946 সালের 14ই আগস্ট কুতুব মিনারের সামনে তারা একটা মিটিং করেন। তো সেই সময় একটা ভোট হয়েছিল। তখন যে সমস্ত ধরনের যে প্রদেশগুলো ছিল তার মধ্যে একটা ছিল বাংলা প্রদেশ। তো বাংলা প্রদেশে যে ভোট হয়েছিল, ভোটের মধ্যে মুসলিম লীগ পেয়েছিল 114টা আসন আর কংগ্রেস পেয়েছিল 86টা আসন। তো বলা বাহুল্য সেখানে কংগ্রেস যেহেতু পিছিয়ে ছিল এবং মুসলিম লীগ যেহেতু 114টা সিট নিয়ে এগিয়ে ছিল, সেই সময় মুসলিমদের দাবিটা প্রতিপন্ন করার জন্য এবং কলকাতাকে পূর্ব পাকিস্তানের মধ্যে নেওয়ার জন্য এটা ছিল একটা বড় ষড়যন্ত্র। 14ই আগস্ট মিটিং এর মধ্যে মুসলিম লীগের সমর্থনে ছিল আমাদের কমিউনিস্টরাও এই যে দাবি, এই দাবির পক্ষেই ছিলেন। তো সেই সময় কমরেড জ্যোতি বসুও সেই মিটিং এর মধ্যে ছিলেন এবং তিনি তথা কমিউনিস্টদের বক্তব্য ছিল আগে পাকিস্তান দিতে হবে, তো তারপরে ভারতবর্ষ স্বাধীন হবে। তো সেই সময় অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী। তো হুসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহর খুব খাস লোক। তো যেহেতু তখন ব্রিটিশদের কাছে দাবি ছিল ভারতবর্ষ ভাগ হবে, কিন্তু ভারতবর্ষ যে ভাগ হবে সেটা হবে ধর্মের ভিত্তিতে। তো কলকাতা ছিল তৎকালীন যুগের খুব নামকরা একটা শহর, রাজধানীও ছিল আর ছিল ব্যবসায়িক কেন্দ্রস্থল। তো মুসলিম লীগের মূল উদ্দেশ্য ছিল কলকাতাটাকে পাকিস্তানের মধ্যে রাখতে হবে। তো কলকাতাটাকে পাকিস্তানের মধ্যে রাখতে গেলে প্রথমে কলকাতাটাকে হিন্দু শূন্য করতে হবে, কারণ যদি ভোট হয় তো যেই এলাকাগুলোতে মুসলমানদের সংখ্যা বেশি তারা পাকিস্তানে যাবে, আর যারা হিন্দুর সংখ্যার বেশি তারা বলবে ভারতবর্ষে থাকবো। তাই জন্য তিনি এক প্ল্যান করলেন যে কলকাতা যেহেতু হিন্দু আধিপত্যমূলক এলাকা, সুতরাং কলকাতাটাকে হিন্দু শূন্য করতে হবে। তো হিন্দু শূন্য করার ছক হিসেবে তিনি কি করলেন, ইউপি, বিহার এবং মুম্বাই থেকে নামকরা কসাইদের নিলেন যাতে নির্মম হত্যা করে শেষ করা যায়। তিনি কুতুব মিনারের সামনের মিটিং থেকে ঘোষণা করলেন এখানে একটা ডিরেক্ট অ্যাকশন ডে হবে। তো ডিরেক্ট অ্যাকশন ডে হবে, এই যে ডিরেক্ট অ্যাকশন ডে একটা কথা, যেহেতু সেই সময় একটা হরতাল ছিল, ধর্মঘট সমস্ত হচ্ছিল, তো সাধারণ যে বাঙালি হিন্দুরা এই ডিরেক্ট অ্যাকশন ডে এর কোনো মানে বুঝতে পারেনি। কিন্তু সোহরাওয়ার্দী এর পিছনে একটা মারাত্মক ছক করেছিলেন যে কিভাবে হিন্দু শূন্য করা যায় সমস্ত কলকাতাকে। তো কলকাতাকে হিন্দু শূন্য করার জন্য ডিরেক্ট অ্যাকশন ডে যেহেতু হবে, সেই সময় তিনি তখনকার যে দিনের যিনি ভাইসরয় ছিলেন সেই ভাইসরয়ের কাছ থেকে পারমিশন নিয়ে সেদিনকে পুরো সমস্ত ধরনের সরকারি দপ্তর সমস্ত ছুটি দিয়েছিলেন। এবং তিনি এটাও বললেন লালবাজারের সমস্ত কর্তাদের, যত পুলিশ কর্তা ছিলেন তাদেরকে ছুটি দেওয়া হয় এবং বলা হয় যে তারা যেন কোনো মতে বাইরে না বেরোয়। সোহরাওয়ার্দী মোহাম্মদ জিন্নাহর খুব খাস লোক ছিলেন এবং সোহরাওয়ার্দীর জন্ম হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের একটি সম্ভ্রান্ত পরিবারে। তো তিনি বাংলা খুব একটা ভালো না জানলেও উর্দু এবং ইংরেজিতে বড় পারদর্শী ছিলেন। শোনা যায় সেই সময় তিনি লালবাজারের যিনি মানে কলকাতা পুলিশের প্রধান, তিনি কলকাতার পুলিশের প্রধান করেছিলেন মোহাম্মদ তাজউদ্দিন বলে কোনো একজনকে। তো মোহাম্মদ তাজউদ্দিন তার কথা মতো সেই দিনকে পুলিশকে, অর্থাৎ 16 তারিখে পুলিশকে পুরোপুরি নিষ্ক্রিয় থাকতে বলেন। এই সময় কলকাতার মেয়র ছিলেন সৈয়দ মোহাম্মদ উসমান বলে কোনো এক ব্যক্তি। তো তিনি প্ল্যান করে
একটি একটি করে চিরকুট সমস্ত ধরনের মুসলিম যত এরিয়া আছে, মুসলিম যে এরিয়াগুলোতে তিনি চিরকুট বিলি করেন যে কিভাবে মানে ওই যে মানে কলকাতাটাকে হিন্দু শূন্য করতে হবে। 16ই আগস্ট 1946 সালে তারা একটা সভা ডাকেন এবং বলা হয়, সেখান থেকেই পাকিস্তানের মাং করা হয়। বলা হয় যে লড়কে লেঙ্গে পাকিস্তান, এবং অনেকে বলেন কোটটা ছিল এরকম যে মুঁ মে কান মে বিড়ি মুঁ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। তো এই লড়কে লেঙ্গে পাকিস্তানের অর্থ হলো যে আমরা লড়াই করে পাকিস্তানটাকে ছিনিয়ে নেব। তো এই যে ছিনিয়ে নেব, এই প্ল্যানের জন্য সম্পূর্ণ বাংলা থেকে প্রায় 5 লক্ষ লোককে শহীদ মিনারের সামনে জড়ো করা হয়েছিল। তো সেই যে মিছিলটা যেটা ছিল, সেই মিছিলের মধ্যে কমিউনিস্ট পতাকা লাগানো ছিল আর ছিল চাঁদতারা দেওয়া পাকিস্তানের পতাকা। 4টের সময় মিটিংটা শুরু হওয়ার কথা থাকলেও 16ই আগস্ট সকাল থেকে যত হিন্দু দোকান ছিল, বিশেষ করে বড়বাজার, রাজাবাজার, কলুটোলা, কলেজ স্ট্রিট, সেই দোকানগুলোকে ভাঙচুর করে সেখানে অগ্নিসংযোগ স্টার্ট করা হয়। সেই এলাকায় যত হিন্দু ছিল হিন্দুদেরকে কাটা হয়। এইটা হলো শুরু। এই শুরুটা হওয়ার পরে সকাল থেকে এরকম ধরনের সমস্যা দেখে লোকে একটুখানি ভীত সন্ত্রস্ত হয়। ভীত সন্ত্রস্ত হওয়ার পরে বিকেল 3টের পরে মিটিংটা শুরু হয়। তো মিটিং যখন শুরু হয়, অনেকে বলেন সেখানে 5 থেকে 10 লাখ মুসলিম সারা বাংলা থেকে, অর্থাৎ ঢাকা থেকে শুরু করে কলকাতা এমনকি শিলিগুড়ি সমস্ত জায়গা থেকে মুসলিমদের ওখানে জমা করা হয়। মুসলিমদের যে মিটিংটা হলো, সেই মিটিংয়ে প্ল্যান করে সমস্ত জায়গায় একটি উৎসাহ দেওয়া হয়। তো এলাকায় যত অভিজাত হিন্দু পরিবার ছিল, সেই হিন্দু পরিবারের লোকজনদের ওই যে দরজা ভেঙে সবাইকে বের করে এনে হত্যা করা হতে থাকে। এবং নৃশংসভাবে হত্যা শুধু নয়, সমস্ত যত লাশ সমস্ত রাস্তার মধ্যেই ফেলে রাখা ছিল। তো এই যে প্রচন্ড হিন্দু হত্যা সারা এলাকাতে, এবং অনেকে বলেন যে ওই দিনকে এত পরিমাণ হিন্দু হত্যা হয়েছিল যে পুরো রাস্তা লাল হয়ে গিয়েছিল। এবং রাস্তায় যতদূর যে দেখেছে, যতদূর চোখ গেছে, সমস্ত এলাকায় শুধু লাশই পড়েছিল। তো এইটা হওয়ার পরে যখন মিটিংটা হলো, মিটিংটা শেষ হওয়ার পরে সমস্ত লোক ওখান থেকে যখন ফিরে আসছিলেন, ফিরে আসার পথে তারা ধুন্ধুমার ভাঙচুর আরম্ভ করেন, সারা জায়গায় অগ্নিসংযোগ দেন, যত ধর্মতলা এলাকার যত দোকানে সমস্ত অগ্নিসংযোগ করেন এবং পুড়িয়ে দেন, এবং সারা কলকাতা জ্বলতে থাকে। এই ঘটনাটা ঘটে 16ই আগস্ট 1946। 16র পরেই তার পরের দিন 17ই আগস্ট এই যে দাঙ্গার প্রবণতা প্রবল পরিমাণে বেড়ে যায়, এবং এত পরিমাণ মানুষ হত্যা হয় যে সমস্ত ধরনের যত ড্রেন, যত রাস্তা, সমস্ত জায়গায় পচা পোড়া আধ খাওয়া লাশে পুরো পূর্ণ ছিল। দাঙ্গা ধীরে ধীরে সম্পূর্ণ কলকাতায় ছড়িয়ে পড়ে এবং কলকাতার বিশেষ করে হিন্দু এলাকায় ছড়িয়ে পড়ে। তো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মানে মার খেতে খেতে হিন্দুদের আর কিছু করার ছিল না। তো এই 17 তারিখের পরে 17 তারিখ রাত্রিরে হিন্দুরা বুঝতে পারে তাদের আর কিছু বাঁচার উপায় নেই, নয় এখান থেকে পালাতে হবে, নয় মরতে হবে। তো সেখানে সেই সময় এত সন্ত্রাস সৃষ্টি করা হয়েছিল যে যে সন্ত্রাসের কথা সমস্তভাবে এখানে বলাও হয়তো সম্ভবপর নয়। মেয়েদেরকে খুন করে একটা বাঁশের মাথায় করে টাঙিয়ে রাখা হতো, যাতে সেইটা দেখে সবাই ভয় পায়। শোনা যায় রাজাবাজার ভিক্টোরিয়া কলেজে অত্যাচার করে মেয়েদেরকে খুন করে জালনার গায়ে টাঙিয়ে রাখা হতো, যাতে ওই দেখে সন্ত্রস্ত হয় হিন্দুরা এবং ওখান থেকে পালিয়ে যায়। যথেচ্ছ হিন্দু হত্যার পরে সুরাবর্তী আরো অর্ডার দেন যে কাউকে রাখা যাবে না, সমস্তকেই শেষ করতে হবে। সুরাবর্তী আগেই এই হিন্দু হত্যা করার জন্য নিউ মার্কেটের বোম্বাইয়া, কর্নওয়ালিস বস্তির মিনা পাঞ্জাবি এবং হ্যারিসন রোডের মুন্না চৌধুরী এবং নিউ মার্কেটের বিখ্যাত গুন্ডা বোম্বাইয়াদের ডেকে পাঠিয়েছিলেন, যারা নির্বিচারে হিন্দু হত্যা করতে থাকে। তো সারা কলকাতার দখল নিয়ে নেওয়ার পরে সমস্ত এলাকা লাশে পরিপূর্ণ হয়ে যায়। অনেকে বলে 16 এবং 17 তারিখের মধ্যে সারা কলকাতায় প্রায় 4 থেকে 10,000 লোককে মারা হয়েছিল। এই হত্যা টালা পার্ক থেকে ধর্মতলা সমস্ত এলাকাতে, বেলেঘাটা, বড়বাজার সমস্ত এলাকাতে ছড়িয়ে পড়েছিল। তো 16 তারিখ যখন হিন্দুদের দেয়ালে পিঠ থেকে যায়, সেই 17 তারিখ রাত্রিরে এই নিয়ে আলোচনায় বসেন গোপাল মুখুর্জি।
তো গোপাল মুখুর্জির পরিচয়টা আমরা প্রথমে দিই। গোপাল মুখার্জি ছিলেন অনুশীলন সমিতির একজন সদস্য। তো সেই সময় অনুশীলন সমিতির সদস্য সংখ্যা ছিল 500 থেকে 800 জন। তো তারা কি করতেন, কোনো জায়গায় কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধানে তারা ফ্রিতে কাজ করতেন, এবং কোনো রকম ধরুন বন্যা হলো, কোনো জায়গায় কোনো দুর্ভিক্ষ হলো, সেই যে সাহায্যগুলোতে তারা কাজ করতেন। তো 17 তারিখ গোপাল মুখুর্জে, অনেকে যাকে বলেন গোপাল পাঁঠা, আসলে এই গোপাল মুখুর্জেদের কলেজ স্কোয়ারে একটা মাংসের দোকান ছিল এবং তিনি ছিলেন মা কালীর ভক্ত। তো যেহেতু তার একটা মাংসের দোকান ছিল, পাঁঠা মাংসের দোকান, তো তাই জন্য অনেকে তাকে গোপাল পাঁঠা নামে ডাকতো। তো এই যে হিন্দু হত্যা, এই সম্মিলিত হিন্দু হত্যার হয়ে প্রথম রুখে দাঁড়ান গোপাল পাঁঠা। তিনি ছিলেন নেতাজির একনিষ্ঠ ভক্ত এবং তিনি ছিলেন বিপ্লবী অনুকূল মুখুর্জের ভাইপো। এবং অনুকূল মুখার্জি ছিলেন ব্রিটিশ আমলে যে রডা অস্ত্র লুণ্ঠন ছিল, সেই অস্ত্র লুণ্ঠনের অন্যতম বিপ্লবী। সমস্ত বিপ্লবীদের সঙ্গে গোপাল পাঁঠার ওঠা বসা ছিল, তাই জন্য তিনিও বিপ্লবী মন্ত্রে দীক্ষিত ছিলেন। তিনি প্রথমে অস্ত্র ধরেন এবং বলেন, এভাবে মেনে নেওয়া যায় না, আমাদের সম্মিলিতভাবে এর প্রতিবাদ করতে হবে। তো তিনি তখন কি করেন, সমস্ত যত কলকাতার শিখ, বিহারি এবং কলকাতার যত লোকজন ছিল সমস্ত হিন্দুদের একত্রিত করেন এবং তারা অ্যাকচুয়ালি কুস্তি প্র্যাকটিস করতেন। তো যারা কুস্তি প্র্যাকটিস করতো, সেই কুস্তি প্র্যাকটিস সমস্ত লোকেদের, অনুশীলন সমিতির লোকেদের তিনি একত্রিত করেন এবং একত্রিত করে অস্ত্র সংগ্রহ করেন, কিছু পেট্রোল বোমা বানান। এবং সেই সময় 1942 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে, 1945 সালে শেষ হয়, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কিছু আমেরিকান লোকেরা তখনও কলকাতায় ছিল, তাদের কাছ থেকে টাকা দিয়ে কিছু অস্ত্র সংগ্রহ করেন। তো সেই অস্ত্র সংগ্রহ নিয়ে, দু হাতে দুটো তরোয়াল নিয়ে 18ই আগস্ট দুপুর 1টার পরে অনুশীলন সমিতি তথা গোপাল মুখুর্জের তৈরি ভারতীয় জাতীয় বাহিনী মাঠে নামে। এবং মাঠে নেমে গোপালবাবু তার আগে সবাইকে বলে দেন যে কোনো নিরীহ মানুষকে মারা যাবে না, তিনি মুসলিম হন বা যে কোনো কিছু হন, এবং কোনো নারীদের গায়ে স্পর্শ করা যাবে না, এই বলে তিনি পাঠিয়ে দেন যত দাঙ্গাকারী ছিল তাদেরকেই মারার জন্য। সঙ্গে তিনি এটাও বলেন যে যদি ওরা একজন হিন্দু মারে, তার এগেনস্টে আমাদের যে কোনো প্রকারে 10 জন মারতে হবে। বলা বাহুল্য, তাদের প্রচন্ড প্রতিরোধে এবং তাদের মার খেয়ে সমস্ত ধরনের দাঙ্গাবাজরা কলকাতা থেকে পালাতে থাকেন। তাদের লক্ষ্য ছিল যে এই পাকিস্তানটাকে বাড়িয়ে পুরো পশ্চিমবঙ্গ তথা কলকাতাটাকে পাকিস্তানের মধ্যে নিয়ে নেওয়ার জন্য, কিন্তু নিতে তারা পারেননি। তার একমাত্র কারণ হলো গোপাল মুখার্জির প্রতিবাদ। সেই শুধু গোপাল মুখার্জি একা নয়, সেখানে ছিলেন ভানু ঘোষ, যুগল কিশোর ঘোষ, ইনু মিত্র। তাদের প্রবল প্রতিরোধে দাঙ্গা বাহিনী কলকাতা ছেড়ে পালিয়ে যান এবং সেইখান থেকে কলকাতাকে আর পাকিস্তানের মধ্যে নিতে পারেননি। তো যাই হোক, সেই সময়ে যে প্রচুর হত্যা হয়েছিল, সেই হত্যার কথা বিভিন্ন ধরনের গল্পেও দেখতে পাওয়া যায়। সাংবাদিক ফিলিপ ট্যাবলেট সেই সময় কলকাতায় উপস্থিত ছিলেন, তিনি একজন ইউরোপীয় সাংবাদিক ছিলেন। তার বক্তব্য অনুযায়ী সেই সময় কলকাতার যত রাস্তা ছিল, কলকাতার রাস্তায় পুরো লাশে পরিপূর্ণ ছিল এবং সেই সময় প্রায় 10,000 লোককে মারা হয়েছিল। এবং পরবর্তীকালে পুলিশ যখন লাশ সংগ্রহ করার পর শুধু পুলিশ নিজেই সংগ্রহ করেছিল 3,500 লাশ, এবং বাকি লাশ নয় গঙ্গার জলে ভেসে গেছে, না হলে তাদের স্বজনরা যারা ছিল তারা দাহ করেছিলেন। তো আপনারা বুঝতেই পাচ্ছেন এই যে নোংরা এবং জঘন্য ইতিহাস, এই জঘন্য ইতিহাস আমরা আর চাই না কলকাতায় তথা ভারতবর্ষে তথা পৃথিবীর কোথাও কোনোদিন হোক। কিন্তু এই গোপাল মুখার্জির প্রবল প্রতিরোধ ও বীরত্বের ফলে আজ কলকাতা এখনো পর্যন্ত ভারতের অঙ্গীভূত। তিনি যদি না থাকতেন তাহলে আমরা জানি না ঠিকঠাক থাকতে পারতাম কিনা। তো তাকে অসংখ্য আমাদের তরফ থেকে নমস্কার।